আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাইরা। আপনারা যারা বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আহ, তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বিসিএস উত্তরণের পক্ষ থেকে। আমি কাউসার ভাই আপনাদের সাথে আজকে বহুল আলোচিত ডেল্টা প্ল্যান নিয়ে কথা বলবো, যেটা বাংলাদেশ সরকার গ্রহণ করছে অলরেডি 2015 সালে। এটা ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা নামে পরিচিত। এটা 2100 সাল পর্যন্ত লম্বা সময়ে বাস্তবায়ন হবে এমন একটা পরিকল্পনা। সাধারণত সরকারের যে প্ল্যানগুলো হয় সেগুলো স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী এরকম বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত থাকে। এটা দীর্ঘমেয়াদী তো বটেই, একটা অতি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং যুগান্তকারী পরিকল্পনা। খুব হিউজ বাজেট নিয়ে লম্বা সময় ধরে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা হবে। তো আসেন আমরা একটু জানার চেষ্টা করি বদ্বীপ পরিকল্পনা বলতে আসলে কি বোঝায়। প্রথমত আমাদেরকে বুঝতে হবে বদ্বীপ বলতে কি বোঝায়। বদ্বীপকে তো ইংরেজিতে বলা হয় ডেল্টা। এটা বিভিন্ন সময় এরকম আকৃতি নিতে পারে বা নেয় বৈশিষ্ট্যগত কারণে, যার কারণে তাকে ডেল্টা বা বদ্বীপ বলা হয়। কিন্তু সব সময়ের জন্যই যে এই কথাটা একদম ধ্রুব সত্য যে আকৃতিই হবে ডেল্টা গুলো বা বদ্বীপ গুলো, ব্যাপারটা এমন না। কারণ পৃথিবীতে বেশ কিছু বদ্বীপ আছে যেগুলো আকৃতির হয় না। এখন বদ্বীপের সংজ্ঞা করতে গিয়ে আমরা অনেক অনেক সময় বলে ফেলি যে আকৃতির দ্বীপ। না, কথাটা ঠিক না। একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশ কি কোনো দ্বীপ? না, বাংলাদেশ দ্বীপ না, বাংলাদেশ উপদ্বীপও না। কারণ দ্বীপ হওয়ার জন্য চারদিকে পানি দরকার হয়, উপদ্বীপ হওয়ার জন্য তিন দিকে পানি দরকার হয়। তো বাংলাদেশের একদিকে সমুদ্রের সাথে টাচ হয়, আর তিন দিকে তো আমাদের বাংলাদেশের ল্যান্ড বাউন্ডারি। তাহলে বদ্বীপ বলতে আসলে বোঝায় কি? বদ্বীপ বলতে আসলে বোঝায় হচ্ছে আপনার দীর্ঘকাল ধরে যদি সমুদ্রের দিকে নদী দিয়ে বালি পলি গুলো প্রবাহিত হয় এবং সমুদ্র থেকে যদি বা সমুদ্রের পানির নিচ থেকে যদি কোনো ভূখণ্ড আস্তে আস্তে ভেসে ওঠে, জেগে ওঠে, প্রকৃতপক্ষে এটা হচ্ছে বদ্বীপ। আপনাকে একটু সহজ করে বলি, দেখেন বাংলাদেশের এই যে এখান দিয়ে ঢুকছে হচ্ছে ব্রহ্মপুত্র, এখান দিয়ে ঢুকছে হচ্ছে গঙ্গা। আমরা যে গাঙ্গেয় বদ্বীপ বলি বা গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের বদ্বীপ বলি, এই কথাগুলোর অর্থ কি? এর অর্থ হচ্ছে দীর্ঘকাল ধরে, মানে লাখ লাখ বছর ধরে এক কথায় এদিক দিয়ে উজান থেকে ভাটির দিকে বালি পলি এগুলো আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে চলে গেছে। এবং এই দীর্ঘ সময়ের পথ পরিক্রমার কারণে এই যে জায়গাটা আজকে আমাদের যে বাংলাদেশ নামের যে ভূখণ্ডটা, এটার ম্যাক্সিমাম এরিয়া পানির নিচ থেকে সমুদ্রের তলদেশ থেকে ভরাট হয়ে আস্তে আস্তে ভেসে উঠছে। আমি যদি আরো সহজ করে বলি, দেখবেন ড্রেজারে করে বড় পাইপে বালি পলি এগুলো ফেলে মাটি দিয়ে ভরাট করা হয়। তো যেখানে গিয়ে পানিটা পড়তে থাকে ওই জায়গাটা, আমরা তো বালুটা সরাসরি দেখতে পাই না, আমরা পানি দেখি প্রকৃতপক্ষে। তো যেখানে গিয়ে পানিটা বড় পাইপে পড়তে থাকে, ওই পানিটা যেদিকে ভাসে ওই দিকটা আস্তে 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 কি হয়, ভরাট হয়। ব্যাপারটা অনেকটা এরকম। তো উজান থেকে ভাটির দিকে যখন লাখ লাখ বছর ধরে আপনার পানির প্রবাহ ছিল, তার সাথে বালি পলি এগুলো বইতে বইতে একসময় এই ভূখণ্ডটা তৈরি হয়েছে, এটা জেগে উঠছে। এজন্য এটাকে আমরা বলি হচ্ছে বদ্বীপ। পৃথিবীর ম্যাক্স কিন্তু ডেল্টা বা বর মতো না, আপনারা একটু বিবেচনা করে দেখবেন। হ্যাঁ, ডেল্টা আকৃতির হয় কিন্তু সবগুলো হয় না। যেমন নেদারল্যান্ড একটা বদ্বীপ, কিন্তু এটার আকৃতি কিন্তু এর মতো না। আমরা বদ্বীপের কিভাবে তৈরি হলো এই ফরমেশনটা যদি বুঝি, তাহলে তার টোটাল সংজ্ঞাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন বদ্বীপ পরিকল্পনা বলতে আসলে কি বোঝায়? দেখেন, যে এরিয়াগুলো বদ্বীপ হয় তারা কিছু কমন প্রবলেম ফেস করে। পৃথিবীর প্রায় সব বদ্বীপের কিছু সমস্যা আছে কমন, সেগুলো কি? বন্যা হয়, নদী ভাঙ্গন হয়, তারপরে সমুদ্রের সাথে যেহেতু এগুলো টাচ থাকে, এই টাচ থাকার কারণে ওই দিক দিয়ে জলোচ্ছ্বাসের প্রকোপ হয়। এরকম কিছু প্রবলেম সমস্ত বদ্বীপেরই কমন। এই আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা যে পরিকল্পনা করছি, এটাকে সংক্ষেপে বলা হয় বদ্বীপ পরিকল্পনা 2100 বা ডেল্টা প্ল্যান 2100। এটার সরকারি নাম, ঘোষিত নামটা কি, তারপরে কার সাথে আমরা এটা নিয়ে কাজ করছি, কিভাবে কাজ করছি, এটার ইকুইপমেন্ট আমাদেরকে দিচ্ছে, কারা হেল্প করছে, এসব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। প্রথমত, এটার নাম কি? যদি আমরা এটার অফিসিয়াল নামের দিকে তাকাই, তাহলে এটার নাম হবে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন প্রকল্প। এটা হচ্ছে এটার অফিসিয়াল নাম। এখন আসেন, এটা আমরা কেন নিলাম, কি দরকার ছিল এটা নেওয়ার? এটা নিলাম সমস্যাগুলো সমাধান করার জন্য। আর 2015 সালের 4 নভেম্বর বাংলাদেশের সাথে বিধি
প্লাস নেদারল্যান্ডস একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করে, অর্থাৎ দুই দেশ একত্রিত হয়, একই মতে পৌঁছায় যে আমরা এই সমস্যাটাকে সমাধান করার জন্য কাজ করব। আমরা নেদারল্যান্ডের সাহায্য কেন নিচ্ছি? নেদারল্যান্ড আপনাদের একটু আগেই বলছে এটা একটা বদ্বীপ এবং তারা তাদের সমস্যাগুলোকে খুব সুন্দর করে সমাধান করছে। নেদারল্যান্ডের একটা অংশ প্রায় নিমজ্জমান। নেদারল্যান্ডের হেগ যে সিটিটা আছে এটাকে বলা হয় নিমজ্জমান শহর, আপনারা জানেন নিশ্চয়ই। কিন্তু তারা এর দ্বারা তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না, তারা পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে খুব চমৎকার ভাবে এটাকে সমাধান করে ফেলছে। এই জন্য আমরা সাহায্য নিচ্ছি কার কাছ থেকে? নেদারল্যান্ডের কাছ থেকে। এই নেদারল্যান্ড আমাদের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে 2015 সালের 4 নভেম্বর। আমরা কাজও শুরু করেছি অলরেডি। এখন আসেন আমরা কিভাবে করব, তারপরে আমরা এটার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলবো। আমাদের টোটাল বাংলাদেশটাকে আমরা 6টা হটস্পটে বিভক্ত করছি, অর্থাৎ আমাদের সমস্যাগুলো কোথায়, যেখানে সমস্যা সেখানে না সমাধান করব। যেখানে চুলকানি হবে সে জায়গায় মলম দিতে হবে, যেখানে চুলকানি নাই সেখানে মলম দেওয়ার দরকার নাই। তো আমাদের যে জায়গায় সমস্যা সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা সমাধানগুলোকে তৈরি করছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সমস্যাগুলো কোথায়? এই 6টা হটস্পট হচ্ছে আমাদের 6টা সমস্যার পয়েন্ট পুরা দেশের মধ্যে। প্রথমত আমরা বলছি আমাদের উপকূলীয় এলাকাগুলো যেটা আছে, আমাদের উপকূলীয় এলাকা, এটা সমস্যা কি সমাধান কি সেটা নিয়ে কথা বলবো আমরা। তারপরে দ্বিতীয়ত আমরা বলছি উপকূলীয় এলাকার পরে আমাদের আরো আরো কোন জায়গাগুলোতে সমস্যাগুলো আছে সেটা আমরা দেখছি। আমরা বলছি বরেন্দ্র ও খরাপ্রবণ এলাকা যেটা আছে, বরেন্দ্র ও খরাপ্রবণ এলাকা, আপনারা জানেন রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে খরা হয়। ওটার সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব, বরেন্দ্র ভূমি বা তৎসংলগ্ন এরিয়া যেটা সেখানে। তারপরে আমরা কাজ করব হাওর অঞ্চলে, হাওর ও আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল, আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল। হাওর অঞ্চলে আকস্মিক বন্যার সমস্যা আছে, সেটা আমরা সমাধান কি করে করা যায় সেটা নিয়ে কথা বলবো। তারপরে আমরা কথা বলবো নদী ও মোহনা অঞ্চল, নদী ও মোহনা অঞ্চল। আর তারপরে আমরা কাজ করব পার্বত্য অঞ্চল নিয়ে। তারপরে কাজ করব আমরা নগর অঞ্চল নিয়ে। এখন দেখেন এই 6টা সমস্যার হটস্পট গুলো যদি আমি আপনাদেরকে একটু এখানে ম্যাপে যদি দেখাই, তাহলে 1 নম্বর যেটা আমরা বলছি উপকূলীয় এলাকা। উপকূলীয় এলাকা কোনটা? যদি আমরা এই এরিয়াটাকে এভাবে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 1 নম্বর হটস্পট। আচ্ছা, 2 নম্বরে কি বলছি? বরেন্দ্র খরাপ্রবণ এলাকা। যে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন উপর থেকে যদি নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 2 নম্বর সমস্যা প্রবণ অঞ্চল। তারপরে কি বলছি? হাওর ও আকস্মিক বন্যা। এ পাশ থেকে শুরু করে এই পুরো এরিয়াটাই হচ্ছে আমাদের 3 নম্বর অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল। তারপরে নদী ও মোহনা অঞ্চল। দেখেন এই দিক দিয়ে পদ্মা প্রবেশ করছে, এই দিক দিয়ে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র এই দিক দিয়ে আইসা এখানে গোয়ালন্দের কাছে পদ্মার সাথে মিলছে, ব্রহ্মপুত্র এই জায়গা থেকে যমুনা হয়েছে। তো যমুনা আইসা পদ্মার সাথে মিশে যমুনা হারাই গেছে, পদ্মা নামে এই দিক দিয়ে আসছে কোথায়? এখানে চাঁদপুরের হাইমচর। আর এখানে আরেকটা নদী এই যে এই দিক দিয়ে বরাক নদী প্রবেশ করছে, বরাক হয়ে একটা সুরমা, একটা কুশিয়ারায়, সুরমা কুশিয়ারা একসময় কালনী হয়েছে, কালনী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে একসময় ভৈরব বাজারের কাছে মিশে হয়ে গেছে মেঘনা। এই মেঘনা এসে আবার যুক্ত হয়েছে চাঁদপুরে, কার সাথে? পদ্মার সাথে। যুক্ত হওয়ার পরে যে পদ্মা এখানে এত ক্ষমতা দেখাইলো যমুনার উপরে, ব্রহ্মপুত্রের উপরে, মানে যমুনা তো ব্রহ্মপুত্র থেকেই তৈরি হয়েছে তাই বললাম, সেই পদ্মাকে আবার এখানে গিলে খাইলো কে? মেঘনা। তারপরে মেঘনা এদিক দিয়ে চলে গেল কোথায়? বঙ্গোপসাগর। আমরা নদী সম্পর্কে একটা ছোট ধারণা নিয়ে নিলাম। এই যে নদীর অঞ্চল যেটা, যে দিক দিয়ে বড় নদীগুলো বইছে, এই এলাকাটার একটা কমন প্রবলেম আছে। এটাই হচ্ছে আমাদের নদী ও মোহনা অঞ্চল। আমরা এটা বলেছি এটা হচ্ছে আমাদের 4 নম্বর হটস্পট। এরপরে পার্বত্য অঞ্চল যেটা, বিশেষ করে যদি আমি এই এরিয়াটাকে বলি, এটাই হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে 5 নম্বর। আর সবার শেষ হচ্ছে নগর অঞ্চল। নগর মানে হচ্ছে আমাদের যে রাজধানীগুলো আছে, ধরেন এখানে আমাদের যে রাজধানী ঢাকার পরে শুরু করে বাণিজ্য রাজধানী চট্টগ্রাম, আমাদের প্রশাসনিক রাজধানী ঢাকা, বিভাগীয় শহর এখানে হচ্ছে সিলেট, তারপর এখানে হচ্ছে আপনার খুলনা, এখানে বরিশাল, ওখানে ময়মনসিংহ, ওখানে হচ্ছে আপনার রংপুর, এখানে হচ্ছে রাজশাহী। এই যে এরিয়াটা আমাদের রাজধানী থেকে শুরু করে আদার্স বড় বড় সিটি যেগুলো আছে, বিশেষ করে বিভাগীয় শহর যেগুলো, এর বাইরেও যেগুলো বড় শহর, সেই শহরগুলোর সমস্যাগুলো আমরা সমাধান করব। এখন দেখেন সমস্যাগুলো কেমন। প্রথমত উপকূলীয় এলাকার একটা বেসিক প্রবলেম হচ্ছে স্যালিনিটি, লবণাক্ততা। দেখেন লবণের পানি ঢুকে পড়ে, কৃষির আবাদ করা সম্ভব হয় না। তারপর এখানে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হইলেই টুকটাক জলোচ্ছ্বাস হয়, বড় হোক ছোট হোক।
ঘূর্ণিঝড়ের সাথে কিছু জলোচ্ছ্বাস একদম কমন ফ্রি পাই আমরা, তাই না? এই কয়েকদিন আগে যে চিত্রাং হলো, এই চিত্রাঙ্গের সাথেও কিন্তু জলোচ্ছ্বাস ছিল, মানে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মানে ফ্রিতে জলোচ্ছ্বাস। তাহলে উপকূলীয় এলাকার লবণাক্ততা বড় সমস্যা, জলোচ্ছ্বাস বড় সমস্যা, এদিকে ভাঙ্গন আছে, এটাও একটা সমস্যা। তো আমরা কি করব, এই সমস্যাগুলোর প্রেক্ষিতে এখানে কিভাবে সমাধান করা যায় সেগুলো খুঁজবো। এটা বদ্বীপ পরিকল্পনার এই 1 নম্বর হটস্পটকে কেন্দ্র করে তৈরি হওয়া সমস্যার এবং সমাধানের রূপকল্প। এরপরে বরেন্দ্র ও খরাপ্রবণ এলাকা, যেটা বিশেষ করে রাজশাহী এবং বৃহত্তর রাজশাহী অঞ্চল, যেটা ওই অঞ্চলের একটা খুব মারাত্মক প্রবলেম, উত্তরবঙ্গে সমস্যাটা আছে, যে সমস্যা যেখানে আছে সেখানে আমরা সমাধান করব। এই বরেন্দ্র এবং তার পাশাপাশি যে খরাপ্রবণ অঞ্চলটা, এখানে প্রচুর পরিমাণে রোদ হয়, এখানে বৃষ্টির পরিমাণ কোনো কোনো সময় বছরে একেবারে নেই বললেই চলে, যখন খুব দরকার তখন পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। তো এই জায়গায় পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কি করে এই সমস্যাকে সমাধান করতে পারি, এখানে এটা নিয়ে কাজ করব। আর হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, যেটা আমরা এই যে এবছর বর্ষায় সিলেটের অবস্থা দেখেছি কত কঠিন ছিল। তো এই যে অঞ্চলটা এখানে দেখাইলাম, আমাদের ময়মনসিংহ, ওই পাশে শেরপুর, এই পাশে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, তারপরে সিলেট, এই অঞ্চলের প্রতি বছরের একটা খুব কমন দৃশ্য হচ্ছে উজানের যে পানিটা হয়, ভারতের মেঘালয় পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়া অঞ্চল, চেরাপুঞ্জি, তারপরে চীনের বৃষ্টির পানি এমনকি এদিক দিয়ে চলে আসে, এদিক দিয়ে ঢোকার পরে মারাত্মক দুর্ভোগের তৈরি হয় এই এলাকাতে। তো এই হাওর অঞ্চলটা যেখানে আকস্মিক বন্যা হয়, ধরেন এক রাত বৃষ্টি হলে পরের দিন বন্যা তৈরি হয়ে যায়। তো এই এলাকার সমস্যার সমাধান আমরা কিভাবে করব, এটা নিয়ে আমরা এখানে কাজ করব। এটা বদ্বীপ পরিকল্পনার একটা অংশ, এই জায়গায় কাজ করার। তারপরে নদী ও মোহনা অঞ্চল, দেখেন যে এলাকাগুলোকে আমি দেখাইলাম নদী এবং মোহনা অঞ্চল হিসাবে, এটার কমন প্রবলেম কি? কমন প্রবলেম হচ্ছে নদী ভাঙ্গন। কারণ প্রতি বছর বর্ষার সময় শরীয়তপুর, ওইদিকে আমরা রাজবাড়ী, তারপরে হচ্ছে সিরাজগঞ্জ, এদিকে মাদারীপুর, মানিকগঞ্জ এরিয়াতে প্রচুর পরিমাণে নদী ভাঙ্গন দেখি, বিশেষ করে শরীয়তপুর জেলায়, তাই না? কারণ পদ্মা তার পাশ দিয়ে। তো যেখানেই নদী আর তার আশপাশেই নদী ভাঙ্গন খুব কমন। তো নদী এবং নদীর মোহনা অঞ্চল, যেটা এই অঞ্চলে যে সমস্যাগুলো আছে, বিশেষ করে নদী ভাঙ্গন এবং ফসলের জমি তলিয়ে যাওয়া, এবং আমরা দেখছি শহর রক্ষা বাঁধ, গ্রাম রক্ষা বাঁধ, এগুলো এক মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলোকে কিভাবে স্থায়ীভাবে সমাধান করা যায়, এটা নিয়ে আমরা এখানে এই এলাকাগুলোতে কাজ করব। তারপরে পার্বত্য অঞ্চল বা মাউন্টেন এরিয়া, এখানকার সমস্যাগুলো কি? এখানকার সমস্যা, এখানে হাওর না থাকলেও কিছু আকস্মিক বন্যা আছে। আপনারা যারা পাহাড়ি এলাকার মানুষ বা পাহাড়ি এলাকায় টুকটাক আপনার ঘুরতে গেছেন, ওখানে ট্রেকিং করছেন, তারা জানেন পাহাড়ি এলাকায় বৃষ্টি শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে পাহাড়ি ছড়ায় পানি উপচে পড়ে, এবং সেটা আবার 2-3 ঘন্টার মধ্যে থাকেও না। প্রচুর মানুষ বাংলাদেশেরই আমাদের পার্বত্য এলাকায় ঘুরতে গিয়ে পাহাড়ি ছড়া বৃষ্টিতে নিখোঁজ হয়ে মারা গেছে, এমন ঘটনা আছে। তো পাহাড়ি এলাকায় যে বৃষ্টি হয় আর তার সাথে সাথে পাহাড়ি ছড়া পানিতে উপচায় পড়ে, এই সমস্যাটা কেন হয়, এটার মূলে আমরা যাব এবং পার্বত্য এলাকার সমস্যাগুলো আমরা পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান করব। তারপরে হচ্ছে আমাদের নগর অঞ্চল। নগর অঞ্চলের কমন সমস্যা আপনারা জানেন, এটা আর নতুন করে বলার কিছু না, সেটা হচ্ছে জলাবদ্ধতা। বৃষ্টি হলে চট্টগ্রাম শহরে মুহূর্তেই রাস্তার মধ্যে নৌকা চলে। আমাদের ঢাকার অবস্থাও খুব একটা ভালো সেটা বলবো না। ঢাকার অভিজাত এলাকাগুলোর মধ্যে একটা, যেমন ধানমন্ডি, বৃষ্টি হলে সেখানে নৌকা। এবং ঢাকার বাইরে, চট্টগ্রামের বাইরে যদি বলি, আরো যতগুলো শহর আছে, যতগুলো বিভাগীয় সিটি আছে, এবং বিভাগীয় সিটির বাইরে যেগুলো, যেমন গাজীপুর সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, প্রত্যেকটার মধ্যে জলাবদ্ধতার প্রবলেম আছে। সুতরাং এই শহর অঞ্চলের সমস্যাগুলোর মধ্যে জলাবদ্ধতা সব থেকে বেশি। তার মধ্যে আরো যেসব সমস্যা আছে সেগুলোকে কিভাবে একসাথে করে সমন্বিতভাবে সমাধান করা যায়, সংক্ষেপে এটাই হচ্ছে বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান। তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমিটা, এটাকে আমরা 6টা হটস্পটে ভাগ করছি। যেখানকার সমস্যা যেমন, সেখানে সমাধান হবে তেমন। সেই সমস্যার আলোকে সমাধান তৈরি করে আমরা সেগুলোকে সমাধান করব দীর্ঘমেয়াদে। এবং এই যাত্রায়, এই জার্নিতে আমাদেরকে হেল্প করবে কে? হেল্প করবে হচ্ছে নেদারল্যান্ড। কেন? কারণ নেদারল্যান্ড অলরেডি এই সমস্যার সমাধান করে সিদ্ধহস্ত। তারা খুব প্রপারলি এটাকে সমাধান করছে, এবং এটার সুফল তারা এখন দীর্ঘ সময় ধরে পাচ্ছে। প্রায় অর্ধশতক সময় ধরে তারা এই সুফল নিচ্ছে। এই জন্য নেদারল্যান্ডের সাথে আমরা এটা নিয়ে কাজ করছি। এখন আসেন, এই রিলেটেড কেমন প্রশ্ন আমরা পাইছি বিগত বিসিএস এ। দেখেন এটা কত হট টপিক। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? দক্ষিণ পশ্চিম না, দক্ষিণ পশ্চিমে তো খুলনা। পশ্চিমাঞ্চল না, রাজশাহী ওই এলাকায় হয় না। উত্তর পশ্চিমাঞ্চল। উত্তর পশ্চিমাঞ্চল মানে হচ্ছে উত্তর অঞ্চলটা হচ্ছে, যদি বলি রংপুর দিনাজপুর, তার পশ্চিমাঞ্চলটাও রংপুর দিনাজপুর দিয়ে ইন্ডিয়ার বাউন্ডারি হয়ে ওই এরিয়াটা, না এটাও হবে না। উত্তর পূর্বাঞ্চল এটা হবে, মানে সিলেট অঞ্চল।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাইছে, সেটা হচ্ছে ভূমিকম্প। বাংলাদেশের সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী অর্থাৎ 71 থেকে 2007 পর্যন্ত কোন সালের বন্যায় সব থেকে বেশি এলাকা প্লাবিত হয়েছে, অর্থাৎ পানি দ্বারা ঢেকে গেছিল কোনটা? 74, 88, 98, 2007। বিভিন্ন বইয়ে আমরা 88ও দেখছি, 98 দেখছি, তবে ভালো উত্তর হচ্ছে 98 সালের বন্যা, এবং এটা দীর্ঘমেয়াদীও ছিল। নিচের কোনটি মানব সৃষ্ট আপদ নয়? বায়ু দূষণ আমরাই তৈরি করে, দুর্ভিক্ষ আমরাই তৈরি করে, মহামারী আমরা তৈরি করতে পারি, কালবৈশাখী সরাসরি মানব সৃষ্ট না। বাংলাদেশের উপকূলের সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় উপকূলে, নদীজ আকস্মিক বৃষ্টি না, জলোচ্ছ্বাস জনিত বন্যা। উপকূল মানে একটু আগে বলছিলাম আপনাদের, ঘূর্ণিঝড় আসলেই জলোচ্ছ্বাস ফ্রি। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 2030 হচ্ছে একটি জাপানের উন্নয়ন কৌশল না, সুনামি দুর্যোগের ঝুঁকি কৌশল এটাও হবে না, দুর্যোগের ঝুঁকি কৌশল এটা হবে। সেন্দাই এটা জাপানের একটা এলাকার নাম, একটা সিটির নাম, কিন্তু জাপানের উন্নয়ন নিয়ে না, সারা বিশ্বের, এটা জাতিসংঘের করা একটা উন্নয়ন কৌশল, দুর্যোগের ঝুঁকি কিভাবে কমানো যায় সেই পরিকল্পনা এটা। তারপরে কোনটি জলজ আবহাওয়া জনিত দুর্যোগ নয়, অর্থাৎ পানির সাথে যার সম্পর্ক নাই, তাহলে অবশ্যই ভূমিকম্প। নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, তাহলে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি। কারণ সমুদ্রের জলস্তর যদি বৃদ্ধি পায়, তাহলে প্রথমত মানুষের আবাসস্থল এবং চাষবাসের জায়গা ডুবে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জায়গাগুলো ডুববে না ওই জায়গায় লবণাক্ত পানি ঢুকবে, তাহলে ওখানে প্রচুর মানুষ উদ্বাস্তু হবে এবং মানুষের পেশার ধরন চেঞ্জ হয়ে যাবে। আপনি ওখানে মনে করেন এক জমিতে আগে ধান ফলাইতেন, এখন লবণাক্ত পানি ঢুকছে, আপনি বাধ্য হয়ে এখানে হয় লবণ চাষ করবেন না হয় চিংড়ি চাষ করতে হবে। তাহলে আপনার জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে লম্বা সময় ধরে প্রভাব ফেলবে হচ্ছে সমুদ্রের জলস্তর যদি বৃদ্ধি পায়। সুনামির কারণ কি? সুনামির কারণ সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে সুনামির কারণ এটা। 2004 সালের ভয়ঙ্কর সুনামির গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার। এটা ইন্দোনেশিয়া সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সুনামিতে। তো আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনাদের পক্ষ থেকে অবশ্যই লাইক, ডিসলাইকও করতে পারেন, সমস্যা নাই। কমেন্ট, শেয়ার, আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। আমরা আপনাদের কতটা উপকার করতে পারছি বা পারবো বা কিভাবে করা উচিত আপনাদের পরামর্শগুলো দিবেন, উত্তরণের পাশে থাকবেন। উত্তরণের ফেসবুক পেজে আপনাদের উপস্থিতি কামনা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।